সারোয়ার তুষার, আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা বলছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র ভোট হলেই যে হয় তা না, এই কথাটা বারবারই আসছে। এখন যদি নির্বাচন দেওয়ার পর আপনার দল জিতে যায়, তাহলে কি আপনি একই কথা বলবেন যে গণতান্ত্রিক নির্বাচন হলেই যে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যায় তা না? এবং স্পষ্ট করে যদি আমি বলি, এমনও আমরা শুনেছি যে নির্বাচনের মধ্যে দিয়ে লুটেরা শ্রেণী ক্ষমতায় আসে। তো আপনারা যদি নির্বাচিত হয়ে যান, তখন কি আমরা এই কথাটাই বলবো লুটেরা শ্রেণী ক্ষমতায় এসেছে? এই কথা তো আমরা বলিনি, আপনি যে কথাটা উদ্ধৃত করলেন এটা একজন বলেছেন, এবং কথাটার পেছনে যুক্তিটা হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্রের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন গণতন্ত্র ডেলিভার করতে পারে। আদারওয়াইজ বাংলাদেশের স্টেট স্ট্রাকচার সম্পর্কে একটা বিশেষ অ্যানালাইসিসের দিক থেকে কেউ কেউ বলেন, যার সাথে আমরা অনেক দূর পর্যন্ত একমত, যে আপনি আদারওয়াইজ এটা নির্বাচনী স্বৈরতন্ত্র হবে। এবং বাংলাদেশের ইতিহাসে এটা দেখা গেছে। এটা তো শুধু আপনি যার উদ্ধৃতি শেয়ার বললেন তিনি না, নুরুল কবির অসংখ্যবার বলেছেন, এটা লেখাই আছে, বইও আছে, নির্বাচনী স্বৈরতন্ত্র নিয়ে ওনার বইও আছে। হ্যাঁ, আজকে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে এই বিদ্যমান স্টেট স্ট্রাকচার অক্ষুণ্ণ রেখে বিএনপি, জামাত বা এনসিপি যারাই ক্ষমতায় যাক সেটা একটা নির্বাচনী স্বৈরতন্ত্র হবে। আমরাই তো এটা বলছি। ফলে ব্যাপারটা পরিষ্কার যে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র করার কথা ছিল, সেটা আমরা করি নাই, করতে পারি নাই। আমি যদি আপনাকে বলি, এই গত 8 মাসে কি সংস্কার হয়েছে? সরকার কি পারতো না কোনো সিদ্ধান্ত নিতে? সরকার উত্তর দেবে, এটা আমরা সরকারের কাছে জানতে চাই। এবং আমরা বারবার বলছি সংস্কারের রোডম্যাপ কোথায়? সংস্কারের রোডম্যাপটা তো এখনো পরিষ্কার হয়নি। আজকে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের দুজনকে, আলী রিয়াজ এবং বদিউল আলম মজুমদারকে ডেকে বলেছে যে সংস্কারের রোডম্যাপটা দ্রুত পরিষ্কার করে যেন নির্বাচনের দিকে যায়। এখন আমরা এই যে কথাটা শুনছি যে আপনার নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যায় না, এটা তো সত্য কথা। একটা আশঙ্কার জায়গা হচ্ছে যে ভবিষ্যতে যে দল ক্ষমতায় আসুক না, সেই দল যদি এই কথাটা বলে তখন আবার কি হবে? আমরা তো অতীতেও এরকম শুনেছি, বিভিন্ন অজুহাত দিয়ে নির্বাচনকে এড়ানো হয়েছে। এখন এই সেন্টেন্স যদি আবার ভবিষ্যতে কোনো দল ক্ষমতায় এসে কোর্ট করে, তখন আমরা জবাবে কি? নির্বাচন এড়ানোর কোনো সুযোগ নাই। আমি বিভিন্ন জায়গায় আপনার এখানেও বারবার বলেছি যে বাংলাদেশের আলটিমেট গন্তব্য হচ্ছে ইলেকশন। বিকজ এটা ইজিপ্ট না, এটা মিশন না, এটা এখানে কোনো আরব বসন্ত ঘটে নাই। এখানে আপনার ইলেকশন, যখন ইলেকশনটা এক ধরনের একটা দলের দাবির মুখে অন্য সকল কিছু পাশ কাটিয়ে নির্বাচনটাকে প্রধান করা হয়, তখন আমরা বিরোধিতা করি। আদারওয়াইজ আমরা তো বলেছি যে আপনি এই সংস্কার করে নির্বাচনেই তো যেতে হবে। এবং এই যে প্রধান উপদেষ্টা আজকে ডেকে বলেছেন ডিসেম্বরে, আমরা এটা বিরোধিতা করছি। কিন্তু আমরা জানতে চাইবো যে সংস্কারের রোডম্যাপটা কি করলেন? জুলাই চার্টারের কথা বলেছিলেন, সেটা কি করলেন? বিচারের কথা যেটা আমরা বলছি, বিচারটা ধারাবাহিক বিষয়, বিচার বিভাগের বিষয়, কিন্তু কিছু কিছু দৃশ্যমান কোনো কিছু দেখা যায় নাই, এগিয়ে গেছে, সেটাও তো স্পষ্ট। এগুলো আমরা জানতে চাইবো। এইগুলো আমাদের দিকে প্রশ্ন আছে। এবং আমরা এখনো মনে করি যদি রাষ্ট্র কাঠামো অগণতান্ত্রিক থাকে, সকল ক্ষমতা প্রধান নির্বাহীর হাতে থাকে এবং তিনি যদি সাংবিধানিক সকল পদে নিয়োগ দেওয়ার এখতিয়ার ধারণ করেন, তাহলে সেই রাষ্ট্র গণতান্ত্রিক হয় না। তার মধ্যে দিয়ে নির্বাচন গণতন্ত্র ডেলিভার করতে পারে না। এবং বাংলাদেশের বাস্তবতায় আমি এটা অনেকবার প্রশ্নটা তুলেছি, এখনো পর্যন্ত কনভিন্সিংলি উত্তর পাই নাই। নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে কেন অনির্বাচিত সরকার বাংলাদেশে আসে, এটার উত্তর লাগবে। কেন বিএনপি 95 সালে এই চেষ্টাটা করলো যে আবার পুনরায় ক্ষমতায় আসার জন্য? কেন তারা বিচারপতির বয়স বাড়িয়ে দিয়ে, নিজেদের পছন্দের বিচারপতির বয়স বাড়িয়ে দিয়ে যেটা শেষ পর্যন্ত 111 পর্যন্ত গড়ালো? এটার দায় বিএনপি। এটার আলটিমেট ভিকটিম বিএনপির, এই কাণ্ডের আলটিমেট ভিকটিম বিএনপি হয়েছে। এই যে 20 বছর আপনি ক্ষমতার বাইরে থাকলেন, এবং ওইটার হাত ধরে 111 হাত ধরে আওয়ামী লীগ বললো যে এটা আমাদের আন্দোলনের ফসল, এবং তারপর এই 111-এর এক্সটেনশন তো আওয়ামী লীগ। এখন বিএনপির ভাষাটা দেখেন, গত 15 বছর যাবৎ কিন্তু একটা বাকশাল 2 ছিল, মানে যেটা আসলে বিরাজনীতিকরণ। কোনো দলকে, বিএনপি সহ কোনো দলকে কোনো স্পেস আওয়ামী লীগ দেয় নাই। এটা ছিল একটা বিরাজনীতিকরণ। এই অভ্যুত্থানের পরে রাজনীতি প্রবলভাবে কামব্যাক করেছে। প্রত্যেকটা রাজনৈতিক দল, ইনক্লুডিং বিএনপি সহ প্রত্যেকটা রাজনৈতিক দল মানে বিপুলভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ ইতিহাসে নজিরবিহীন যে এত দল একসাথে, আমাদের মধ্যে দ্বিমত আছে, সমালোচনা আছে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল তো মাঠে আছে। এই আপনি সর্বশেষ মনে করতে পারেন যে কবে বাংলাদেশে ঘটেছে একটা দল মাঠে থাকে, যে দল সরকারি দল? এখন কিন্তু পরিস্থিতি সেটা না। তাহলে এই সময়কে আপনি যদি বলেন যে এখন -2 পায়তারা চলছে, 111 পায়তারা চলছে, তার মানে আইদার আপনি গণ অভ্যুত্থান বোঝেন না অথবা ওন করেন না, না আমি বলছি যে তাহলে তো এগুলোর উত্তরও বিএনপি দিতে হবে। এখন এই বাস্তবতা থেকে বিএনপি যে 111-এর ভয় পাচ্ছে, সংস্কারের ভয় পাচ্ছে, আমরাও একই ভয় থেকে সংস্কারটা চাচ্ছি যে আপনি এটা না করলে বাংলাদেশে আবারও কিন্তু মানে যে দল ক্ষমতায় আসবে, ইভেন বিএনপিও এই কাজ করতে পারে। বিএনপি তো ইভেন বিভিন্ন স্থানীয় এলাকায়, এই যে একটা ট্যাগিং যেটা আমাদের শিমুল বলল যে বিএনপি সংস্কার চায় না, কিন্তু বিএনপি আবার দেখছি তারা সংস্কার প্রস্তাবটা জমা দিয়েছে এবং আলোচনার জন্য প্রস্তুত চায় না। বিএনপি একটা লিপ সার্ভিসিং দেয় সংস্কারের ব্যাপারে। যখন তারা সংবিধানের প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে দ্বিমত প্রকাশ করেছে এবং সমকাল সহ বিভিন্ন জাতীয় দৈনিক এটা নিয়ে পরিষ্কারভাবে বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে, তখন বিএনপি এক ধরনের চাপে পড়ে সংবিধানের প্রশ্নে তারা ওই ক্ষমতা কাঠামোটাকে অক্ষুণ্ণ রাখতে চায়। অন্যান্য সংস্কারে একমত হয়েছে যে এটা তারা যখন তারা সোশ্যাল মিডিয়া হাজির করলো, চাপের মুখে পড়ে
করে, তখন সেখানে যখন মানুষজন হাহা রিয়েক্ট দেওয়া শুরু করেছে যে আসলে মানুষ বুঝতে পারে যে যারা হাহা দিয়েছে এগুলো রিয়েল আইডি, মানে তারা বিশ্বাস করছে না যে বিএনপি সংস্কার করবে। এইটাকে ট্যাকেল দেওয়ার জন্য বিএনপি তখন বট নিয়ে আসলো, 17,000 বট আমরা দেখতে পেলাম যে লাভ দিচ্ছে, যেটার কথা উনি স্বীকার করলেন যে আসলে এটা ঠিক হয় নাই। ঠিক আছে, এটা তখন বিএনপি, কিন্তু বিএনপির তো দরকার নাই, বিএনপির এইগুলো তো বিএনপির নেতাকর্মীরা লাভ রিয়েক্ট দিলেই তো হয়ে যায়। কত নেতা, 17,000 না 17 লাখ লাখ মানে লাভ দেওয়া সম্ভব, তাই না? তাহলে বিএনপি হচ্ছে, দেখেন আপনি বলছেন যে আপনি বিচার বিভাগের সংস্কার চান, আপনি দুদকের সংস্কার চান, আপনি নির্বাচন কমিশনের সংস্কার চান। একটা সংস্কারও তো হবে না যদি প্রধান নির্বাহীর হাতে এই বিভাগগুলোর নিয়োগটা তার হাতে থাকে। এটাই তো বিএনপি বিরোধিতা করছে, মূল প্রাণভোমরা তো এখানে। তো এইটাকে আপনি আপনার কাছে রেখে লজিক্যালি বলছে, আপনি সাংবাদিক কাউন্সিলের কথা বলছেন, তাদের কিছু লজিক আছে ওখানে, যে যেভাবে যাদের বিন্যাসটা যেখানে এই যারা থাকবেন এই সেই দায়িত্বে, সেইভাবে থাকলে পরে এক ধরনের স্থবিরতা আসতে পারে, শুধু প্রধান বিচারপতির কাছে ক্ষমতা চলে যেতে পারে, এরকম একটি মত তারা দিয়েছে। এনসিসি যে কথা এসেছে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেখানে কারা কারা মেম্বার। আমাদের সময় নেই আজকে স্যার, আমাদের আজকে এই বিষয়টা যাওয়ার সুযোগ নেই, তবে আমরা অবশ্যই চাই যে বিএনপি সংস্কার প্রশ্নে তাদের অবস্থান পরিষ্কার করুক। এই বিষয়গুলো আলোচনার কথা বলেছে শিমুল বলল, এবং সেই আলোচনাগুলো আগামীতে হবে, আমরা দেখব শুনবো, এটা আশাবাদ আমাদের। ফরহাদ, আপনি যদি কিছু বলতে চান 1 মিনিটে। খুবই সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে আমার শুরুর দিকে আর কি শিমুল ভাইয়ের সাথে যে আলাপ হয়েছে, যে আমরা যাতে কখনোই ছোটো ছোটো বিষয়গুলোকে কালেকটিভ ইউনিটের বিপরীত মনে না করি, আমরা যাতে কজ ইফেক্টের লেভেলটা বুঝি, এটা ডেপথ বুঝি। আমরা এই ডেপথ না বোঝার কারণেই ছোটো ইস্যু নিয়ে দ্বিমত হয়, আপনি বলেন ডাকসু এখন হওয়া লাগবে না, ডাকসু বড় হোক। আপনি বলেন ছোটো একটা ইস্যু নিয়ে দ্বিমত হয়, আপনি বড় ঐক্যের কনসেপ্টটা করেন। ইভেন ডক্টর ইউনূসের সাথে যখন একসাথে সব পলিটিক্যাল পার্টি মিটিং হলো, বের হওয়ার পর থেকে আবারও দ্বিমত শুরু ছোটো বিষয় নিয়ে, মানে ছোটো বিষয়টাকে বড় বিষয়টার বিপরীত না করে ফেলা, দুইটার ইনডেপথ বোঝা রাজনৈতিক একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। শিমুল, আপনার কাছে শুনতে চাই 1 মিনিট। আপা, আমি হচ্ছে এই যে কথাটা বলা হলো যে বিএনপি হচ্ছে লিপ সার্ভিস দিছে, আমি এই বক্তব্যের হচ্ছে নিন্দা জানাচ্ছি, এবং আমি বলতে চাই যে নির্বাচন হচ্ছে সংস্কারের সবচাইতে বড় জায়গা। আমরা গত 16 বছর ধরে এদেশের তরুণেরা ভোট দিতে পারেনি, 3টা নির্বাচন পার হয়ে গেছে। আপনার এদেশের মানুষ ভোট দিতে চায়, আপনার হচ্ছে নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। নির্বাচন হচ্ছে সবচাইতে বড় সংস্কার, কিন্তু আপনার হচ্ছে অন্যান্য সংস্কার যে হতে হবে না তা না, সব সংস্কারই হতে হবে, কিন্তু এটা আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে। আমরা জাতীয় ঐক্য চাই, আমরা হচ্ছে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান চাই, এবং আমরা হচ্ছে কিছু বিষয়ে আওয়ামী লীগ প্রশ্নে, দিল্লি প্রশ্নে, আপনার হচ্ছে ফিলিস্তিন প্রশ্নে, এই বিষয়গুলোতে আমরা সর্বতভাবে একটা জাতীয় ঐক্য নিয়ে সর্বতভাবে সবাই মিলে এগিয়ে যেতে চাই।